প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো ক্লাসের শুরুতে প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুশিয়ারা ডিগ্রি কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। এখন আমরা পাঠ পরিচিতিটা একটু দেখে নেব। আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় থেকে, যাদের শিরোনাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। প্রথমে আমরা চলো একটা ছবি দেখি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা নিশ্চয়ই বলতে পারতেছো যে এটা আহ, সারিবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য লোকজন লাইনে দাঁড়িয়েছে, অর্থাৎ আমরা ভোটারদের একটা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। আসলে এই ছবি দেখে বোঝা যায় যে আমাদের আজকের ক্লাসটা আসলে কি হতে পারে। নিশ্চয়ই তোমরা বলতে পারতেছো যে আজকের ক্লাসটা হবে আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য। শিক্ষণফলটা দেখে নেব আমরা ক্লাসের শুরুতেই। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবে, নির্বাচনে নাগরিকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, নির্বাচনে নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানের দ্বিতীয় ভাগে 11 অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বলা হয়েছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐতিহ্যের স্মারক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বস্তরে সর্বজনীন ভোটাধিকার ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছে। এদেশের নির্বাচন ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে গণতান্ত্রিক ভিত্তি, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একটা এই গণতান্ত্রিক ভিত্তির উপরে গড়ে উঠেছে। গণতান্ত্রিক ভাবধারা ও কাঠামো সচল রাখার লক্ষ্যে এদেশের নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়েছে। তারপরের বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। এটা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। বাংলাদেশের অধিকাংশ জনগণকে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে দেওয়ার মানুষে সর্বজনীন ভোটাধিকার নীতি গ্রহণ করা হয়। স্ত্রী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 18 বছর থেকে আর কি 18 বছর বা তার চেয়েও বেশি বয়স্ক যারা নাগরিক আছেন তাদের ভোট দানের মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আহ, নির্বাচিত করা হয় না, শাসকদের নির্বাচিত করা হয় বা সংসদের সদস্যদের নির্বাচিত করা হয়। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে ভোটার তালিকা ও সমভোটাধিকার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি নির্বাচনী এলাকার জন্য একটি অভিন্ন ভোটার তালিকা থাকে। এ তালিকা ব্যতি রেখে অন্য কোনো তালিকা গৃহীত ও কার্যকরী হয় না। একজন নাগরিকের জন্য এক ব্যক্তি এক ভোট ব্যবস্থা প্রচলিত রয়েছে। সকল নাগরিকের ভোটদানের সমান অধিকার রয়েছে। তারপরের বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে গোপন ভোট পদ্ধতি। তোমরা সকলেই নিশ্চিত জানো, গোপন ব্যালটের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত কাজ সম্পন্ন হয়। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে সরল ভোট পদ্ধতি। বাংলাদেশের ভোট পদ্ধতি অত্যন্ত সহজ ও সরল প্রকৃতির। প্রার্থীর নাম ও প্রতীক সম্বলিত ব্যালট পত্রে ভোটারগণ সরকার কর্তৃক নির্ধারিত সিল ব্যবহার করেন, এতে ভোট গণনার কাজে সুবিধা হয়। দুঃখিত, আমরা পরের স্লাইডে যাই। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রত্যক্ষ ভোট। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বেলায় প্রত্যক্ষ ভোট পদ্ধতি অনুষ্ঠিত হয়, তবে সংসদে মহিলাদের সঠিক নিশ্চিত প্রতিনিধিত্ব রক্ষার্থে পরোক্ষ নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে, অর্থাৎ সংরক্ষিত আসনে যে মহিলারা নির্বাচিত হন, মহিলা সংসদ সদস্যরা, সেটা চালু রয়েছে।
পরের বৈশিষ্ট্যটা হচ্ছে একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা। জনসংখ্যার সমতা নীতি অনুযায়ী সমগ্র বাংলাদেশকে একক প্রতিনিধি নির্বাচনী এলাকায় পরিণত করা হয় এবং প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন প্রতিনিধি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। আমরা পরের বৈশিষ্ট্যটা দেখব, নিয়মিত নির্বাচন অনুষ্ঠান। রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ সদস্যরা নির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় আসীন থাকেন। মেয়াদন্তে নির্ধারিত সময়ে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হবার আগে কোনো কারণে যদি আসন শূন্য হয়, নির্ধারিত সময়ে উপনির্বাচনের মাধ্যমে তা পূরণ করা হয়। পরের এবং সর্বশেষ বৈশিষ্ট্যটা আমরা একটু দেখব, স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। বাংলাদেশে যে কোনো পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য একটি স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন রয়েছে, যার মাধ্যমে সবগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পর্যন্ত আলোচনা থেকে তোমাদের জন্য একটা একক কাজ আছে এখানে, নির্বাচনে নির্বাচনে কেন নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন, অর্থাৎ যে যে নির্বাচনগুলো হয় আমাদের দেশে, এই নির্বাচনগুলোতে নাগরিকদের অংশগ্রহণটা কেন জরুরি, একটু তোমরা লিখে নাও। তোমাদের আমি সময় দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট লাগবে না, আশা করি তোমরা 2 মিনিটের মধ্যে লিখে দেবে। আমরা 3 মিনিট সময় নেব। 3 মিনিটের মধ্যে সবাই একটু ঝটপট লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এর মধ্যে তোমরা একক কাজটি লিখে নিয়েছো খাতার মধ্যে। তোমরা পরে একটা ছবি তুলে বাড়ির কাজ যে লিঙ্কে জমা দিবি ওই কাজে একক কাজটাও দিয়ে দেবে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। নির্বাচনে নাগরিকের ভূমিকা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন ও নির্বাচক মণ্ডলী। গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে থাকে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে
নাগরিকগণ সরকার গঠন করে। নির্বাচনে নাগরিকের, বিশেষ করে বাংলাদেশের নাগরিকের ভূমিকা নিম্নরূপ, অর্থাৎ আমরা এখন এটা আলোচনা করব। প্রথমত প্রতিনিধি নির্বাচন। প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশের নাগরিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসলে এই প্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই তো আমরা শাসন কার্যে পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকি। বাংলাদেশ সহ বিশ্বের যেসব রাষ্ট্রে সংসদীয় গণতন্ত্র প্রচলিত রয়েছে, সেসব দেশের নাগরিকগণ সংসদ সদস্যগণকে নির্বাচিত করে থাকেন। বাংলাদেশ সহ অনেক প্রজাতান্ত্রিক রাষ্ট্রে সংসদ সদস্যগণ রাষ্ট্রপতি নির্বাচন করেন। আমেরিকা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক রাষ্ট্রের নাগরিকগণ তাদের ভোটে রাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকেন। এছাড়াও বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে নাগরিকগণ তাদের ভোটের প্রতিনিধি নির্বাচন করে থাকেন। বাংলাদেশের নাগরিকগণ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের সদস্য ও প্রধানকে নির্বাচিত করে থাকেন। তারপরে যেটা ভূমিকা, সেটা হচ্ছে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে নির্বাচনে প্রার্থী হতে পারেন। বাংলাদেশে একজন নাগরিক নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হতে পারেন। নির্বাচক মণ্ডলী একাধিক প্রার্থীর মধ্য থেকে পছন্দের বা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে থাকেন। পরের ভূমিকাটা আমরা একটু দেখি। এটা হচ্ছে নির্বাচনী প্রচারণা। অর্থাৎ প্রতিটি নির্বাচনে স্বাধীনভাবে সবাই যাতে প্রচার প্রচারণা করতে পারে, এটাতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নাগরিকের। বাংলাদেশের নির্বাচন হলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, কিন্তু নির্বাচনকালীন সময়ে যেন সাম্প্রদায়িক বক্তব্য প্রদান না করা হয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন নির্বাচনী প্রচার কেন্দ্রে পরিণত না হয়, শুডাউন ও সমাবেশ করতে গিয়ে জনজীবনের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করা না হয়, সেজন্য 2008 সালে নির্বাচন কমিশন সচিবালয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণমালা প্রণয়ন করেছেন। তারপরে বিবিধে রয়েছে নাগরিকগণ যেন প্রার্থীদের সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারেন, সেজন্য বাংলাদেশের প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির বিবরণ সহ মোট 8টি তথ্য হলফনামায় নির্বাচনের পূর্বেই প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে একজন নাগরিক প্রার্থীর ভালো মন্দ যাচাই করে অনেকটা নির্ভুলভাবে প্রার্থী নির্বাচন করতে পারেন। এছাড়াও একজন নাগরিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন। তারপরে আরেকটা জুড়ায় কাজ আছে তোমাদের জন্য। শিক্ষার্থী বন্ধুরা একটু খাতার মধ্যে জটপট লিখে নাও। সার্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝায়, বা সার্বজনীন ভোটাধিকার বলতে কি বুঝো, এই কাজটাও তোমরা লিখে নাও। এবং লেখা শেষ হলে ছবি তুলে বাড়ির কাজের সাথে ওই লিঙ্কে জমা দিয়ে দেবে। এটাও লেখার জন্য আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, তুই জটপট লিখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি জোড়া কাজটি তোমরা লিখে নিছো। কাজটা শুধু লিখে রাখবে, লিখলেই হয়ে যাবে। যেহেতু এখন অনলাইনে ক্লাস চলতেছে, সুতরাং এসব কাজগুলোই তোমাকে একা একাই করতে হবে। আমরা পরের স্লাইডে যাচ্ছি।
এখানে নির্বাচনে নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব গুরুত্ব নিয়ে আমরা একটু আলোচনা করি। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক শাসন প্রচলিত। নাগরিকগণ পরোক্ষভাবে অর্থাৎ তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে আইন প্রণয়ন এবং সরকার পরিচালনায় অংশগ্রহণ করে থাকে। আর প্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণ তথা নাগরিকদের পক্ষেই শাসন কাজ পরিচালনা করে থাকে। এজন্য বর্তমান গণতন্ত্রের অর্থই হলো প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতার পূর্বশর্তই হচ্ছে নির্বাচন। এজন্য বর্তমান প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় নির্বাচনে নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম। আজকের ক্লাসের শেষে তোমাদের জন্য একটি মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমি 3টা প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে নির্বাচন কি, এবং শেষের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কখন, এবং সবশেষ প্রশ্ন হচ্ছে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন। 3টা প্রশ্ন ঝটপট তোমরা লিখে নাও, আমি তোমাদের আরো কিছু সময় দিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্নগুলি ওর মধ্যে লিখে নিয়েছো। আমরা একটু উত্তরটা মিলিয়ে নেব। নির্বাচন কি? নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়। আর 2 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কখন। বাংলাদেশে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 7ই মার্চ 1973 সালে। তারপরের প্রশ্ন হচ্ছে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন। প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। তারপরে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য তুমি কোন কোন ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে। বাড়ির কাজটা একটু লিখে নাও। আমি আবার বলছি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য তুমি কোন কোন ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে। বাড়ির কাজ জমা দেওয়ার জন্য আমাদের গ্রুপে একটা লিংক দিয়ে দেবো, সেই লিংকে তোমরা সবাই কাজগুলো জমা দিয়ে দেবে। আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।